বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আর আমাদের সঙ্গে আরো আছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন, সেই জন্য আপনাদেরকে শুভেচ্ছা। আপনি বলেছেন বিএনপি একটা বিভ্রান্তির রাজনীতি করে। ডক্টর ইউনূস সাহেব পারছেন এরকম কি দেখে আপনার মনে হয়েছে যে তরুণদের জন্য বিশাল কিছু করে দিয়ে গেছেন ইউনূস সাহেবের চেয়ে? ধরেন আপনার দল যদি ক্ষমতায় আসে, কারণ আমি দেখতে পাচ্ছি যে এনসিপি অনেকগুলি ভালো ভালো কথা বলতেছে, যেই ভালো ভালো কথাগুলি আসলে ডিফেন্সিভ মনে হয়, অনেক সময় মনে হয় যে ক্ষমতায় যেহেতু যাবো না তাহলে কিছু ভালো কথা বলে রাখি। সেই হিসাবে আপনাকেও একটু প্রশ্ন করতে চাই যে আপনাদের দল ক্ষমতায় যদি আসে তাহলে ডক্টর ইউনূসের চেয়ে ভালোভাবে দেশ চালাতে পারবেন কিনা? না, ক্ষমতায় থেকে যদি দেশকে ভালো মতো চালাতে হয়, প্রথমত আপনাকে সিস্টেম বিল্ড আপ করতে হবে। অতীতে আমাদের যে 53 বছর যে সিস্টেমটা রয়েছে সেটা অনুযায়ী দেশ চলে না এবং দেশ বাধাগ্রস্ত হয়েছে এবং দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেটা আমাদের সামনে একদমই দৃশ্যমান। সেই জায়গা থেকে এনসিপি কি ক্ষমতা আসবে, বিএনপি কি ক্ষমতা আসবে, সেটা কিন্তু মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো সিস্টেমের মধ্যে কে আসবে। আপনারা দেখেছেন যে এই কানাডা একটা প্রবলেমে পড়েছে, সেখানে কিন্তু তাদের সিস্টেমে মেক করে দিয়েছে, দলের মধ্য দিয়ে নতুন ভাবে প্রধানমন্ত্রী হয়েছে এবং সেইখানে তারা কিন্তু সেটা ভালো কথাই বলছেন। আমরা এই জায়গাটায় বলে থাকি যে ডক্টর ইউনূস হোক আর যেই হোক, দেশে যদি কোনো একটি সুন্দর সিস্টেম থাকে, যে সিস্টেমের মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে, যিনি প্রধানমন্ত্রী থাকবে উনি কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে পারবেন না। আমরা যদি এমন একটা সিস্টেম তরুণ প্রজন্মের সামনে অথবা দেশবাসীর সামনে দিয়ে যেতে পারি, সেখানে এনসিপি ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতায় আসুক, যেই আসুক, আমরা করি বাংলাদেশ। আমি দুইটা প্রশ্ন আপনাদের পেন্ডিং রাখবো। আমার এইখানে গুচ্ছ প্রশ্ন। ব্যবসায়ীদের থেকে চাঁদা নেন, কারা আপনাদের চাঁদা দেয় সেটা আপনারা বলেন না। আপনারা বাড়ি ভাড়া কোত্থেকে দেয় সেটা আপনারা বলেন না। আপনারা 150-155 গাড়ি করে ঘুরে বেড়ান, আপনারা আপনাদের মতো করে চলেন। আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের সম্পর্কে বিভিন্ন কথা শুনি। আপনাদের লোকজন ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে যেতে পারে। তো এটা আপনারা কোথা থেকে নতুন রাজনীতির কথা আপনারা এটা বলতেছেন, সেটা একটু আমাদের একটু বলবেন। অনেকেই গাড়ি বহর নিয়ে এলাকায় গিয়েছে, সেখানে আমাদেরই দলীয় ফোরামের আরেকজন সদস্য সেই বিষয়ে হলো বলেছে যে আমরা কিন্তু এটাকে সাপোর্ট করি না, নয়া বন্দোবস্তে আমরা এগুলা চাই না। তো আমি যদি সাথে সাথে আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আপনাকে বলি, আমি বাড়িতে গিয়েছি, একদম বাবা মায়ের সাথে গ্রামে ঈদ পালন করেছি। সেখানে আমি যে পরিস্থিতিটা দেখেছি আপনাকে এই যে দর্শকদের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে আমি এটা জানাতে চাচ্ছি। এক নম্বর হলো শহীদ ফ্যামিলিতে গিয়েছি এবং উনি বিএনপির একজন নেতৃত্বে ছিলেন। তার হলো গলায় হলো ছুরি চালিয়ে তাকে হত্যা করেছে যে ছাত্রলীগ, সে আইনের ফাঁক পুকুরে বের হয়ে ঘুরেফেরা করছে এবং তাদের ফ্যামিলির খুব বাজে অবস্থা। ইভেন হলো বিএনপি থেকেও তার ওই ধরনের খোঁজ নেওয়া হচ্ছে না। মানে একদম আমার বলি যে হাজীগঞ্জ চাঁদপুরের একটা উপজেলার একটা তথ্য দিলাম। 2 নম্বরে হলো যারা সেখানে বিএনপির এমপি ক্যান্ডিডেট, তারা সেখানে গেলে দিলাম পার্ক বানিয়ে হলো হই হুল্লাড়ে ব্যস্ত এবং সেখানে যে জনগণের যে বেসিক নিড, জনগণের কাছে যাওয়া, কেউ ওইভাবে হলো যাচ্ছে না। আপনি যাচ্ছেন এবং সেখানে আপনি তো যাচ্ছেন, মানে আপনারা হ্যাঁ আমরা যাচ্ছি এবং মানুষের সাথে কথা বলার। একটা হলো ইলেকশনের উদ্দেশ্যে যে আমরা গিয়েছিলাম সেটা নয়, বর্তমান পরিস্থিতিতে কি চলছে, জনমানুষের যদি আমরা চা দোকানে কথা না বলি, সেই পরিস্থিতি কিন্তু মানুষের জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করতে পারবো না। এবং সেখানে আমরা যখন একদম প্রান্তিক লেভেলে গ্রামে গিয়ে কথা বলেছি, সেখানে আমরা দেখেছি মানুষের ক্ষেত্রে যখন সার্টিফিকেট এখনো অ্যাপ্রুভ করতে যায়, সেখানে কিন্তু যারা আগের টার্মের আওয়ামী লীগের এখনো কিন্তু লোকাল গভর্নমেন্টের তারা রয়ে গিয়েছে এবং তাদের নিয়ে স্থানীয় যিনি সংসদ সদস্য, মানে ভবিষ্যতে যে কোনো দলের বড় দলের আসবেন, তারা কিন্তু প্রতিনিয়ত মিটিং করছেন। তো আমরা যেমন হলো গাড়ি বহর দেখতেছি, প্রান্তিক লেভেলে আমাদের যারা গ্রামে গিয়েছে, বিভিন্ন গঞ্জে গিয়েছে, মানুষের সাথে কথা বলেছে, এমন ধরনের অসংখ্য স্টোরি আপনাদের সামনে উঠে আসবে। এবং আমরা সেখানে গিয়েছিলাম, গতকালকে আমাদের অফিসে একটা ছেলে এসেছিল, সেখানে সংঘবদ্ধভাবে 35 জনের একটা চক্র বাসায় যখন গিয়েছে, চাঁদা না পেয়ে তার উপরে সংঘবদ্ধভাবে চক্র তার উপরে হামলা চালিয়েছে। তার স্ত্রীর বাচ্চা ছিল গাড়িতে, গলার চেইনটা কেড়ে নেওয়া হয়েছে এবং বাচ্চা যখন গাড়িতে ছিল বলছে গাড়ি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিবে। সে গতকালকে অফিসে এসে এগুলো তো আপনাদের জন্য সুখবর, আপনারা তো এর সুফল পাবেন, মানে এটাতে আপনারা না, আমরা একটা যে সুফল পাবো, কিন্তু স্টেট লেভেলে যখন একটি দল কেন্দ্রিক এইসব ব্যবস্থা থাকে, তখন গিয়ে আপনি যখন আইন শৃঙ্খলার কথা বলবেন, তখন এটা একটু টাফ সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। অথচ যখন আপনি ফিউচার দল হিসাবে আপনি জনগণের সেবা দেওয়ার জন্য
চিন্তা করছেন ভোটারের কাছে যাবেন, তখন যখন আমরা এই পরিস্থিতিগুলো দেখি তখন আপনি কতটুকু সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন সেটার সম্পর্কে আমরা দ্বিধান্বিত, 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হলো, আপনি সারফেস লেভেলে বললেন সংস্কার এত পার্সেন্ট, আপনি সংবিধান সংস্কার প্রশ্ন হলো আপনি নিশ্চুপ থাকলেন। সেখানে আপনি দেখালেন যে দলীয় প্রধান যিনি, উনি কিন্তু হলো প্রেসিডেন্টের সাথে পরামর্শ করে, প্রেসিডেন্ট তার সাথে পরামর্শ করে আবার বিচার বিভাগে দিচ্ছে, নির্বাহী বিভাগ দিচ্ছে, লেজিসলেটিভ আইনসভার মধ্যে দিচ্ছে, এবং এটা তো ঈশ্বরের চেয়ে বড় শক্তিশালী সে হয়ে উঠতেছে। তো আপনি যখন ওয়েস্টমিনিস্টারের কথা বলেন সেখানে তার কতগুলো বাউন্ডারি, কিন্তু আপনি কি বাংলাদেশের রাজনীতির বাস্তবতা, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনি কি বাংলাদেশের রাজনীতির বাস্তবতা জানেন? বাংলাদেশের রাজনীতিতে যদি নানামুখী ক্ষমতার কেন্দ্র তৈরি হয় তাহলে বাংলাদেশের এই সরকার চালানো যে বহুমুখী অসুবিধার মধ্যে ডক্টর ইউনূস এখন পড়তেছেন, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি যে নানা রকম ক্ষমতার কেন্দ্র তৈরি হতে, ওই রকম ক্ষমতার কেন্দ্র তৈরি হতে বাংলাদেশের মতো একটা দেশ চালানো কিন্তু আসলে ইটস নট দ্যাট ইজি। এটা আপনি একটা এক ধরনের ইউটোপিয়ান চিন্তা ভাবনা, কিন্তু এটা আসলে অনেক বক্তব্য দেওয়ার কারণে, বড় বড় অনেক সাপোর্টার বেস কথা বলার কারণে অনেকের কাছে এগুলো ইউটোপিয়ান চিন্তা মনে হয়। কিন্তু আমরা বলতেছি না যে আপনার সবগুলো আপনি 10 জনকে 10টা দিয়ে দেন, আমরা তো এটা বলতেছি না। আপনি ব্যালেন্স অফ পাওয়ার করেন, আপনার জবাবদিহিতার জায়গাটা কোথায়? আপনি সংসদে যখন যাচ্ছেন তখনও জবাবদিহিতা নেই, বিচারালয়ে যাচ্ছেন জবাবদিহিতা নেই, আপনি যখন নির্বাহী বিভাগে, আপনি আমাকে এক্স্যাক্টলি বলেন তো ডক্টর ইউনূসের জবাবদিহি কার কাছে আছে? আপনার যে সরকারটারে প্রলং করতেছেন এইটার জবাবদিহি কার কাছে আছে? না, এটা আমি স্ট্রংলি বিরোধিতা করি, কারণ আমরা ডক্টর ইউনূসের সরকারকে প্রলঙ্গিত করার কোনো ইচ্ছাও আমাদের নাই। ঠিক আগের বক্তব্যে আপনার বক্তব্যের সারাংশই তাই ছিল যে উনি যেভাবে দেশ চালাচ্ছেন, উনি যে উদাহরণগুলি সৃষ্টি করছেন, উনি যেভাবে এটা করছেন, আপনি বলতেছেন না, কিন্তু উনি কার কাছে? উনি ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে যে দেখা করার জন্য এত ডেসপারেট হয়ে তার সাথে দেখা করলেন, সেইটাই বা উনি কার কাছে জিজ্ঞেস করছেন? চীনে গিয়ে উনি কারে কি কি বলবেন টলবেন সেইটাই বা কোথায় আলোচনা করছেন? হ্যাঁ, সেটাই যে আপনি যখন বললেন যে আমার বক্তব্যের সারাংশ আসতেছে যে ডক্টর ইউনূস প্রলঙ্গিত, কিন্তু সেখানে আমরা বলছিলাম যে 1000 যারা শহীদ হয়েছিল, আমরা যারা মাঠে লড়াই করেছিলাম, আমরা বলেছিলাম ডেমোক্রেটিক একটি প্রক্রিয়ার মধ্যে দেওয়ার জন্য। ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যখন আমি এই কথাটা বলতেছি তখন আমরা এই কথার সাথে কিন্তু সাংঘর্ষিক ডক্টর ইউনূসকে প্রলঙ্গিত করা, ফলত আমরা ডক্টর ইউনূস কতদিন থাকবে সেই বিষয় বা প্রলঙ্গিত করা এই বিষয়ের সাথে আমরা একমত নয়। আমরা বলেছি ডেমোক্রেটিক একটা প্রক্রিয়ার মধ্যে যাওয়া, একটা সিস্টেম ডেভেলপ করা। নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনি যদি ওই জায়গা থেকে শুরু করেন যে আসলে প্রথম এই যে হামলা, কারো উপরে একদম বিচার করে ফেলা, চল দেখা আসি, এইটার মধ্যে এটা শেষ করে দেই, এগুলো আপনারা শুরু করছিলেন আসলে, বা আপনাদের কাছাকাছি জায়গা থেকে শুরু হয়েছিল, আপনাদের সমর্থন ছিল, এখন কি এটা একটু আয়ত্তের বাইরে চলে গেছে কিনা? মানে সারা বিশ্বের কাছে যখন একটা বিনিয়োগ বোর্ডের একটা মিটিং হচ্ছে তখন আমরা এটা কি প্রমাণ করলাম? ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাইতে গিয়ে জুতার দোকানের জুতা লুট করে নিয়ে আসা, কি প্রমাণ করলাম? প্রথমত হলো এই গণঅভ্যুত্থানটা হওয়ার পরে এখানে কিন্তু সংঘবদ্ধ কোন একটা গঠিত রাজনৈতিক দল কিন্তু গণঅভ্যুত্থান ডিরেক্টলি করে নাই, ফলত একটা যে যেখানে পারে নিজের জায়গা থেকে ঝাঁপিয়ে পড়েছে, এবং পুরো জিনিসটাকে কিন্তু আমাদের গণঅভ্যুত্থানের পরে কন্টেইন করাটা আমরা করেছি, এবং এটা যতটুকু এখন স্টেবল পজিশনে মানে এসেছে, প্রায় আমাদের মাঠে 176টা মুভমেন্টের ওইখানে গিয়ে আমাদের কাজ করতে হয়েছে, এবং আমরা আমাদের যতটুকু শক্তি ছিল সর্বটুকু আমরা ব্যয় করেছি যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, এবং এই ডিসঅর্গানাইজ ফোর্সটা একটা অর্গানাইজিং, এবং এটার জন্য কিন্তু আমরা প্রথমে নাগরিক কমিটি গঠন করেছিলাম, এনসিপি গঠন করেছি, এবং এটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে যাতে এইভাবে কোনো কিছু না ঘটে। আর দ্বিতীয়ত যে বিষয়টা, এটা তো খুবই নিন্দনীয় কাজ যে ঘটনাটা ঘটেছে, এবং আমাদের কিন্তু রাজনৈতিক এডুকেশন, আমরা বারবার বলে থাকি যদি আমরা বিএনপি এনসিপির এই মেজারমেন্টের মধ্যে থাকি, কিন্তু আমাদের মূল জায়গাটা আমরা যেটা কাজ করতে হবে, আমাদের দেশের যে পলিটিক্যাল কালচারের জায়গাটা থেকে মব জায়গাটা, এটা কিন্তু আগেও ছিল, আগেও বয়কট সেশন এসেছে, বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ হামলা হয়েছে, এবং বিভিন্ন সময় কাজগুলো হয়েছে, কিন্তু আমাদের সামনে এখন সুযোগ এসেছে যে আমরা এগুলা বন্ধ করবো কিনা, এটা আমাদের সামনে সুযোগটা এসেছে। তো বন্ধের প্রক্রিয়া শুধু পুলিশ ডিপ্লয় করলে, আপনি আর্মি ডিপ্লয় করলে অনেক সময় পারবেন না, তারা আর্মি পুলিশ বিভিন্ন জায়গায় তাদের সাথেও হলো জড়িয়ে যাচ্ছে। এটার জন্য হলো জনগণকে বিভিন্ন জায়গাতে রাজনৈতিক দলগুলো তো হলো এগিয়ে আসতে হবে, এবং এটা যেটা ছাত্র দলের উদাহরণটা এসেছে খুব ভালো, এবং আমরাও কিন্তু মন্দির পাহারা দিয়েছিলাম, এনসিপিও কিন্তু ওই জায়গায় সার্বক্ষণিক কাজ করতেছে যাতে হলো এই ধরনের কোনো প্রক্রিয়াগত মানে কাজগুলো না ঘটে, এবং ভবিষ্যতে এই ধরনের যখন প্রথম আলোতে হামলার কথা হয়েছিল অনেকেই সেখানে গিয়েছিল, আমি নিজেই সেখানে যোগাযোগ করে গিয়েছি, এবং আমি তাদেরকে বলেছিলাম যে কোনো পরিস্থিতিতে আমরা প্রস্তুত আছি, কারণ যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেটা আইন আছে, আদালত আছে, এবং আপনি সেখানে বলতে পারেন, কিন্তু এই ভিত্তিতে করা উচিত না। ফলে আমাদের সামগ্রিক সংস্কৃতিটা চেঞ্জ করতে হবে, এটা যদি আমরা করতে না পারি তাহলে ভবিষ্যতে আপনি বিএনপি আসুক, যে কোনো দলে আসুক, একই সিস্টেম চলতে থাকবে, 1 নাম্বার। 2 নাম্বার জিনিসটা হলো, প্লিজ
হ্যাঁ, যেটা 2 নম্বর হলো অর্থ বিলের যে বিষয়টা আপনি আমাকে সংশোধনী দিয়েছিলেন, আমার মনে হয় আপনারা আরেকটু রিভিউ করবেন, সেখানে কর আরোপ এবং আরো কিছু বিষয় আছে যেগুলো নিয়ে না, আপনি যে বিষয়টা আমি আপনাকে পড়ে শোনাতে পারি অর্থ বিলের মধ্যে কি কি ইনক্লুডেড। অর্থ বিলের বাইরে আসলে সরকারের কোনো ব্যয়ই সম্ভব না। অর্থ বিলের সরকারের কোনো ব্যয় সম্ভব না। ব্যয়ের ক্ষেত্রে যেটা হলো আমরা কর আরোপ থেকে শুরু করে যে বড় বড় প্রক্রিয়াগুলোতে, সেখানে আমরা চাইনি যে কোনো বাধাগ্রস্ত সৃষ্টি হোক বা নিজের স্বার্থের জন্য কেউ ফ্লোর ক্রস করুক, কিন্তু হলো স্বাধীনতার জন্য যে নিজের ভিউজ গুলা প্রকাশ করার জন্য সেখানে কিন্তু আমরা মতামত দিয়েছিলাম। মানে আপনারা অর্থ বিলের ব্যাপার, তো আমি আবার বলি, সরকারি দলের সংসদ সদস্য বা সরকারি দলের মন্ত্রীরা যে বিল উত্থাপন করবেন সবগুলো অর্থ বিল হইতে বাধ্য, কারণ সেটার সাথে টাকা পয়সা সব, মানে আপনি টেকনিক্যালি আমি বলি, আপনি এটা ছাপায় আনবেন তো তখনই এটার সাথে টাকা পয়সা ইনভলভ হয়ে যাবে। আপনি অর্থ বিল ছাড়া সরকার কোনো বিল করতে পারবে না, সবই অর্থ বিল করতে পারবে না, সবই অর্থ বিল, একটা হাউস অ্যালাউন্স থেকে। হ্যাঁ, যখন আপনি বলেন অর্থ বিল করতে পারবে না, তখন হচ্ছে আসলে প্র্যাকটিক্যালি কিছু করতে পারবে না আর কি, মানে প্র্যাকটিক্যালি। কিন্তু হলো তার ভিউজ গুলা এখন যেটা হয় আমাদের মানে দাঁড়ায় থেকে আপনাকে একটু নিন্দামন্দ করতে পারবে যে আমাদের মন্ত্রী নাসিরউদ্দিন পাটোয়ারি এটা ভালো কাজ করে না, এগুলি বলতে পারবে, তাই তো? সেটা তো প্রধানমন্ত্রীর যে দলীয় ফোরামের বাইরে উনি যাইতে পারবে কিনা, সেখানে আমরা মনে করি স্বাধীনতা থাকবে। এবং এটার কোনো যদি অর্থ বিলে আসে সবকিছু হয়, সেখানে হলো তার সমালোচনা করা যায়, যেটা এখন নাই। আমরা সেই মনে করি সেই সুযোগটা হলো ভবিষ্যতে থাকা উচিত। আর ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখাতে আপনারা যে কথাটা বলেছিলেন, যে এটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে কেউ হোক না কেন, ডক্টর ইউনূস সাহেব এখনো আছেন, ভবিষ্যতে যদি আমরা সংস্কৃতির ক্ষেত্রে চেঞ্জ না করতে পারি, আমরা কোন দল, যে দলই বাংলাদেশে যত সুন্দর দল নিয়ে আসুক, জনগণের সামগ্রিক জায়গা থেকে পরিবর্তন করতে হবে। আর আপনি যে নিউজগুলোর কথা বলেছেন, আমিও প্র্যাকটিক্যালি গ্রামে দিয়ে গিয়ে দেখেছি, সামাজিক ভাবে আমাদের অনেক পরিবর্তন। আপনাদের নিউজগুলি তো বলি নাই, আপনাদের নিউজগুলি কি একটু বলবো? আপনাদের নিউজগুলি কিন্তু হচ্ছে যে আরো মারাত্মক। আপনারা টেলিফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সরায় দেন যে আপনার এখানে নিয়োগের জায়গা থেকে এটা করতে হবে। আপনারা প্রায় প্রতিটা উপজেলা এবং জেলা সরকারি কর্মকর্তাদের অফিসে এই যে ধরেন ছোটখাটো যে কোনো নিয়োগ এগুলির পাইলেই আপনারা ঝাঁপায় পড়েন। আপনারা প্রতিটা থানায় ফোন করেন, ফোন করে করে বলেন আমি সমন্বয় কুমুক। হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারির মতো অত বড় সমন্বয় ফোন করে না, কিন্তু এগুলি করে, কিন্তু এগুলিও কিন্তু আমরা পড়ি। নাসিরউদ্দিন পাটোয়ারি 1 মিনিট, আমরা ঈদের সময় এনসিপি লোকদেরকে, না আপনি শুধু আমার স্পেসিফিক প্রশ্নের জবাব দেন, কারণ এটা আমার একটা মানে আমার টাইম ম্যানেজমেন্ট খারাপ, সেজন্য আমি একদম লেট করে ফেলছি। যে এনসিপির সদস্যরা বিভিন্ন সময় লোকজনের কাছে গেছেন, আপনারা কি নির্বাচন করার ক্ষেত্রে বিএনপিরে একটু নক করতেছেন, জামাত একটু নক করতেছেন, কার সাথে জোট ভাববেন সেরকম ভাবতেছেন, নাকি আলাদা আলাদা নির্বাচন করবেন? এই ব্যাপারে তো আপনাদের কোনো ভাবনা হয়েছে কিনা? না, এটা একদমই আমরা আমাদের জায়গা থেকে একটু সাংগঠনিক শক্তি বৃদ্ধি করি, তারপরে পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করবে যে কোন দিকে যাবে। তো এটাতে আমি কোনো একদম ওপেন উত্তর দিতে চাই, আমরা কোনো স্ট্র্যাটেজিক উত্তর দিতে চাই না, 1 নম্বর। 2 নম্বর জিনিস হলো, কিছু পূর্বে কোশ্চেন করেছিলেন যে যেটা মাহাদি ভাই বললো, গত 15 বছরে বিএনপি একমাত্র যদি বলে আন্দোলন করে, তাহলে অধিকাংশ জনগণকে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে এটাতে।